আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। আমি তাসনুভা খান আঁচল, বর্তমানে নেত্রকোনা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। আজকে আমরা আমাদের ফিজিওলজি সাবজেক্টের প্রথম কার্ড সেলুলার ফিজিওলজি অ্যান্ড ব্লাডের আইটেম 1 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 1-এর টপিক হচ্ছে গোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফিজিওলজি, হোমিওস্টেসিস, ডেফিনেশন, major functional system, control system of the body. Physiology, definition, importance, goal, branches, father of physiology, philosophy of physiology and what is physiology. আজকের আমাদের আইটেম 1 রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ হোমিওস্টেসিস, হু ইন্ট্রোডিউসড দি টার্ম, what things do you think like to keep nearly constant, explain what is internal environment or milieu interior, who introduced the term, why ECF is called so, what is the regulation of body functions, what are the difference between nervous and hormonal regulation, name some control systems of our body, what are the characteristics of control system, explain it. Gain of negative feedback, explain and example. Positive feedback control, how sometimes useful. প্রথমত আমরা ফিজিওলজি সম্পর্কে জানি। হোয়াট ইজ ফিজিওলজি? Physiology is the science that seeks to explain the physical and chemical mechanisms that are responsible for the origin, development and progression of life. Then আমাদের next question, importance of physiology. To study physiology is very important in medical education. We can understand the normal functions of human body by human physiology. Without physiology, we can't go through subjects like pathology, pharmacology, medicine, surgery, which are concerned with disease process and their management. বুঝতে পারছি ফিজিওলজি সাবজেক্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মেডিকেল সায়েন্সেও এটার গুরুত্ব অনেক। আমরা আমাদের হিউম্যান বডির বেসিক মেকানিজম, বেসিক ফাংশন ফিজিওলজি থেকেই জানতে পারি। এছাড়াও আমাদের সামনের পড়াশোনার কিছু সাবজেক্ট প্যাথোলজি, ফার্মাকোলজি, মেডিসিন, সার্জারি, এই সাবজেক্টগুলোতেও ফিজিওলজির বেসিক আমাদের খুব ভালো কাজে দিবে। এখন আসি আমরা যে ফিজিওলজি পড়ি তার গোল কি? What is the goal of physiology? The goal of physiology is to explain the physical and chemical factors that are responsible for origin, development and progression of life. এখন আমরা ফিজিওলজি এর ব্রাঞ্চ এবং সাবডিভিশন সম্পর্কে জানব। হিউম্যান ফিজিওলজি, ভার্টিব্রেট ফিজিওলজি, ইনভার্টিব্রেট ফিজিওলজি, ভাইরাল ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি, সেলুলার ফিজিওলজি or general physiology. Who is the father of physiology? William Harvey, the physician of King Charles I, is the father of physiology. What is the philosophy of physiology? Philosophy of physiology is the interactions between living organism and its environment. What is human physiology? Actually মেডিকেল সায়েন্সের ফার্স্ট ফেজে আমরা হিউম্যান ফিজিওলজি সম্পর্কেই পড়ি। এই যে সামনে আমরা এত পড়াশোনা করব হিউম্যান ফিজিওলজি নিয়ে, তার আগে আমাদের জানতে হবে হিউম্যান ফিজিওলজি এর ডেফিনেশন। Human physiology is the branch of physiology that attempts to explain the specific characteristics and mechanisms of human body that make it a living being.
এখন ফিজিওলজি এর খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম হোমিওস্টেসিস সম্পর্কে জানব। আচ্ছা, প্রথমেই আমরা শব্দটার দিকে খেয়াল করি। শব্দটাকে যদি আমরা দুইটা পার্টে ভাগ করি, তাহলে প্রথম অংশে আমরা পাবো হোম, সেকেন্ড অংশে আমরা পাবো স্টেসিস। নাম থেকে আমরা যদি অনুধাবন করতে চাই হোমিওস্টেসিস কি, আচ্ছা, প্রথমতই হোম, আমাদের বাসা বা আমাদের হোম সবসময় আমাদের জন্য একটা শান্তির ব্যাপার। মেডিকেল কলেজের হোস্টেলে থাকতে থাকতে আমরা সবসময় আমাদের হোম বা বাসার কথা চিন্তা করি, মনে করলেই আমাদের একটা শান্তি আসে। এছাড়াও আমাদের বাসায় সবসময় একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। এই হোম থেকে আমরা বুঝতে পারছি যে হোম মানে একটা স্থিতিশীল অবস্থা, আর স্ট্যাসিস শব্দটা এসেছে স্ট্যাটিক থেকে, যার অর্থ স্থিতি। তাহলে হোমিওস্টেসিস ফুল টার্মটা আমাদেরকে একটা স্থিতিশীল অবস্থা ইন্ডিকেট করে। এখন কথা হচ্ছে যে কিসের স্থিতিশীল অবস্থা হোমিওস্টেসিস? হোমিওস্টেসিস হচ্ছে আমাদের এই যে বিভিন্ন সেলের মাঝখানে, ধরে নেই এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, বিভিন্ন সেলের মাঝখানে এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা ইসিএফ থাকে, এই ইসিএফের স্থিতিশীল অবস্থাটাকেই আমরা বলি হোমিওস্টেসিস। এখন যদি আমরা হোমিওস্টেসিসের ডেফিনেশন দেখতে চাই, হোমিওস্টেসিসের ডেফিনেশন হচ্ছে মেনটেনেন্স অফ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ কল্ড হোমিওস্টেসিস। এই ডেফিনেশনে আমরা 2-3টা ব্যাপার পয়েন্ট আউট করব। প্রথমত নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। আচ্ছা, এখানে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন কেন বললো? কারণ এই যে আমরা ইসিএফ অথবা আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টের যেই কন্ডিশনগুলা, বিভিন্ন ধরনের আয়নের লেভেল হতে পারে, অক্সিজেন লেভেল হতে পারে, গ্লুকোজ লেভেল হতে পারে, নিউট্রিয়েন্ট লেভেল হতে পারে, এগুলো কখনোই একটা কনস্ট্যান্ট কন্ডিশনে থাকে না। এরা একটা রেঞ্জের মধ্যে থাকে, যে এত থেকে এত রেঞ্জের মধ্যে এটা থাকবে, এত থেকে এত রেঞ্জের মধ্যে ওইটা থাকবে। যেহেতু এটা একটা রেঞ্জ, এর জন্য আমরা কখনোই এটাকে কনস্ট্যান্ট কন্ডিশন বলতে পারবো না, আমাদের বলতে হবে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। দেন দ্য সেকেন্ড ইম্পর্ট্যান্ট থিং ইজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। আমাদের এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাকে আমরা ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে পারি। এখন আসি হোমিওস্টেসিস টার্মটাকে ব্যাখ্যা করেছেন। হোমিওস্টেসিস টার্মটি আমেরিকান ফিজিওলজিস্ট ওয়াল্টার বি ক্যানন দিয়েছেন। তিনি 1929 এই টার্মটি ব্যবহার করেন। এখন কথা হচ্ছে যে ইসিএফ তো আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট, আর হোমিওস্টেসিস মানে স্থিতিশীল রাখা। তাহলে কোন কোন ফ্যাক্টরকে ইসিএফে স্থিতিশীল রাখা হোমিওস্টেসিস, আমরা সেই ফ্যাক্টরগুলোর দিকে খেয়াল করি। প্রথমত ভলিউম। ইসিএফ ভলিউম 14 লিটার থাকা উচিত, এর কাছাকাছি বা 14 লিটারের মধ্যেই ভলিউমটা রাখা হচ্ছে এক ধরনের হোমিওস্টেসিস। দেন টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট টু 98.8 ডিগ্রি ফারেনহাইট, অ্যাভারেজ 98.4 ডিগ্রি ফারেনহাইট। পিএইচ 7.35 টু 7.5, অ্যাভারেজ হচ্ছে 7.4। ইলেকট্রোলাইটের মধ্যে আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট। সোডিয়ামের রেঞ্জ 135 টু 145, অ্যাভারেজ 142 মিলিমোল পার লিটার। পটাশিয়াম 3.5 টু 5.3, অ্যাভারেজ 4.2 মিলিমোল পার লিটার। ক্লোরাইড 98 টু 108, অ্যাভারেজ 106 মিলিমোল পার লিটার। বাইকার্বনেট 22 টু 29, অ্যাভারেজ 24 মিলিমোল পার লিটার। নিউট্রিয়েন্টের মধ্যে গ্লুকোজ 70 টু 115, অ্যাভারেজ 90 মিলিগ্রাম। রেসপিরেটরি গ্যাস হচ্ছে 2 ধরনের, অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মেনটেন করতে হয়
25 to 40 millimole per mercury, and partial pressure of carbon dioxide 41 to 51 millimole per mercury, average 45. এখন আমরা আমাদের টোটাল বডি ফ্লুইড সম্পর্কে দেখি। একজন 70 কেজি অ্যাডাল্ট পারসনের ক্ষেত্রে টোটাল বডি ফ্লুইড থাকে 42 লিটার, হুইচ ইজ 60% অফ দি টোটাল বডি ওয়েট। এই টোটাল বডি ফ্লুইডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, 1/3 ECF অ্যান্ড 2/3 ইজ ICF। তাহলে ECF হচ্ছে 20% অথবা 14 লিটার, ICF হচ্ছে 40% অথবা 28 লিটার। ECFকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড অ্যান্ড প্লাজমা। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হচ্ছে 11 লিটার অ্যান্ড প্লাজমা হচ্ছে 3 লিটার। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আবার 3 প্রকার, ইন্টারস্টিশিয়াল লিম্ফ ফ্লুইড, ফ্লুইড ইন ডেন্স কানেকটিভ টিস্যু, ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইডের মধ্যে আমরা পাই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, ইন্ট্রাঅকুলার ফ্লুইড, fluid in GI and respiratory tract, fluid in potential spaces like pleural cavity, pericardial cavity and peritoneal cavity. এখন আসি ইন্টারনাল এনভায়রনমেন্ট। একটু আগে যেরকম বললাম, দি এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। এটার আরেকটা টার্ম আছে মিলিউ ইন্টেরিয়র। এই মিলিউ ইন্টেরিয়র স্পেলিংটা আমাদের খুব ভালো করে দেখে নেওয়া উচিত, এটা একটু জটিল একটা স্পেলিং। এই টার্মটা সর্বপ্রথম ইন্ট্রোডিউস করেন ফ্রেঞ্চ ফিজিওলজিস্ট ক্লড বার্নার্ড। এখন আসি নেক্সট কোয়েশ্চেনে, হোয়াই এক্সট্রাসেলুলার ফ্লুইড ইজ কল্ড ইন্টারনাল এনভায়রনমেন্ট। ইন্ট্রাসেলুলার ফ্লুইড অথবা ICFকেও তো ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে পারতো, কিন্তু কেন ICFকে না বলে ECFকে অথবা এক্সট্রাসেলুলার ফ্লুইডকে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হলো? তার কারণ হলো আমাদের বডির প্রতিটা সেল ECF-এর মধ্যে ভাসমান অবস্থায় থাকে, অথবা আমরা বলতে পারি সবগুলো সেল সাসপেন্ডেড থাকে ECF-এ, এবং সেলগুলো তাদের প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট, রেসপিরেটরি গ্যাস অথবা ইলেকট্রোলাইট এই ECF থেকেই পায়। এছাড়াও এই সেলগুলো তাদের ওয়েস্ট প্রোডাক্ট অথবা এক্সক্রিটরি প্রোডাক্টগুলো ECF-এর মাধ্যমেই দেহ থেকে ফার্দার এলিমিনেশন করে। এবং যদি এই ECF-এ একদম ছোট পরিমাণেও কোনো ইমব্যালেন্স দেখা দেয়, হতে পারে সেটা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স, হতে পারে সেটা নিউট্রিয়েন্টগুলোর ইমব্যালেন্স, হতে পারে সেগুলো রেসপিরেটরি গ্যাসের ইমব্যালেন্স, তাহলে বডিতে ডিজিজ হতে পারে এবং সেটা মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে আমাদেরকে। তাহলে ECF-এ যদি ক্ষুদ্র বা অনেক ছোট কোনো চেঞ্জও হয়, তাহলেও আমরা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারি, যার কারণে ECF-কে ইন্টারনাল এনভায়রনমেন্ট বলা হয়। তো এই প্রশ্নটা যদি পরীক্ষায় রিটেনে আসে, তাহলে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? All the cells of our body are suspended in ECF. They are taking nutrients, gas and electrolyte as needed for their survival. On the other hand, all cells are excreting their waste product in the ECF for elimination from the body. Any dearrangement of ECF causes harmful effect to the body and life. So, extracellular fluid is called internal environment. এখন আসি বডি রেগুলেশন সম্পর্কে। আমাদের বডি রেগুলেশন সিস্টেম two types. One is the nervous regulation and another is the hormonal regulation. আমরা যদি নার্ভাস রেগুলেশন অ্যান্ড হরমোনাল রেগুলেশনের মধ্যে একটা কম্প্যারিজন করি, তাহলে আমরা পাবো mediator in nervous regulation is neurotransmitter and in hormonal regulation is hormones. Action in nervous system rapid, in hormonal system action is slow. Nervous system is called immune system and hormonal system is called portal system. Nervous system duration short
and hormonal systemer duration prolonged. Nervous regulationের function muscle contraction and secretory activity, whereas hormonal regulationের function mainly metabolic activity. Nervous and endocrine system regulates the other system of the body. Both nervous and endocrine system is regulated by our brain. আমরা ইসিএফ এবং আইসিএফ এর কনস্টিটিউশনের মধ্যে একটা তুলনা খেয়াল করি। প্রথমে আসি ইলেকট্রোলাইট ব্যালেন্সের, ইলেকট্রোলাইট কনস্টিটিউশনের ক্ষেত্রে সোডিয়াম ইন ইসিএফ 135 to 145 milli equivalent per liter, potassium 3.5 to 5.3 milli equivalent per liter, calcium 1 to 1.4 milli equivalent per liter, chloride 98 to 108 milli equivalent per liter, bicarbonate 22 to 29 milli equivalent per liter. যদি আমরা আইসিএফ এর ইলেকট্রোলাইট কম্পোনেন্ট দেখি তাহলে দেখতে পাবো আইসিএফ এ পটাশিয়াম আছে 135 to 142 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ম্যাগনেসিয়াম 20 to 30 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, ফসফেট 50 to 60 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, প্রোটিন। এখন আসি প্রোটিন সম্পর্কে। ইসিএফ এর প্রোটিন থাকে 2 গ্রাম পার ডেসিলিটার এবং আইসিএফ এর প্রোটিন থাকে 16 গ্রাম পার ডেসিলিটার। তাহলে বুঝতেই পারছি ইসিএফ এ আইসিএফ এর চেয়ে অনেক কম প্রোটিন থাকে এবং আইসিএফ এ ইসিএফ এর চেয়ে অনেক বেশি প্রোটিন কন্টেন্ট থাকে। পিএইচ ইসিএফ 7.4 and pH in ICF is 7. Partial pressure of oxygen in ECF 35 millimeter of mercury. Partial pressure of oxygen in ICF is 20 millimeter of mercury. এগুলো দিয়ে এবং ইসিএফ আইসিএফ, যেমন ইসিএফ হচ্ছে আউটসাইড অফ দি সেল থাকে, প্রেজেন্ট থাকে, আর আইসিএফ ইনসাইড অফ দি সেল প্রেজেন্ট থাকে। এগুলো বলে আমরা এই সব কম্প্যারিজন দেখিয়ে ইসিএফ এবং আইসিএফ এর ডিফারেন্সটা বলে ফেলতে পারবো। এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কন্ট্রোল সিস্টেমে। কন্ট্রোল সিস্টেমের ব্যাপারটা কেমন, ধরে নিই আমাদের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে বডি থেকে অনেক বেশি ফ্লুইড লস হয়েছে, ব্লাড লস হয়েছে। তাহলে হঠাৎ করেই আমাদের ব্লাড প্রেশার কমে যাবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, হার্ট রেট কমে যাবে, পাম্পিং অ্যাক্টিভিটি অফ দি হার্ট কমে যাবে, দেন হার্ট ফেলিওর হয়ে যাবে। আবার ধরে নিই হঠাৎ করে সোডিয়াম কন্টেন্ট আমাদের বডিতে অনেক বেশি কমে গেছে, কারণ আমরা জানি যে ডায়রিয়া হলে ইলেকট্রোলাইটগুলো কমে যায়, বিশেষ করে সোডিয়াম অনেক বেশি কমে যায়। সোডিয়াম কমে যাওয়ার কারণে হাইপোন্যাট্রিমিয়া ডেভেলপ করতে পারে, যার কারণে একটা মানুষের লাইফ থ্রেটেনিং পর্যায়ে চলে যেতে পারে, ডেথও হতে পারে। এই যে আমরা কমার কথা বললাম এতক্ষণ, বেড়েও তো যেতে পারে, সোডিয়াম কোনো কারণে বেড়ে যেতে পারে আমাদের বডিতে, আবার আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। তো এই সব ক্ষেত্রে এই কম ব্লাড প্রেশারকে আমরা যদি বাড়াতে পারি এবং হাই ব্লাড প্রেশারকে আমরা যদি কমাতে পারি, তাহলে আমরা অনেক অসুস্থতা থেকে অথবা লাইফ থ্রেটেনিং পর্যায় থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারবো। এই সব ব্যাপারই ঘটে আমাদের কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে। যদি বডিতে কোনো চেঞ্জ আসে তাহলে কন্ট্রোল সিস্টেম চেষ্টা করে ওই চেঞ্জটাকে ঠিক করে নেয়ার জন্য, যেন আমাদের বডি সুস্থ থাকে, আমরা সুস্থ থাকি। There are thousands of control systems in our body which are not 100% effective in preventing changes.
কোনো কন্ট্রোল সিস্টেমই 100% ইফেক্টিভ নয়। কন্ট্রোল সিস্টেমের মধ্যে হতে পারে অক্সিজেন প্রোভাইড, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করা, বেরোরিসেপ্টর ফিডব্যাক ফর ব্লাড প্রেশার রেগুলেশন। এই এত সব কন্ট্রোল সিস্টেমের মধ্যে মোস্ট ইন্ট্রিনজিক হচ্ছে জেনেটিক কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলতে চাই, দেয়ার আর 2 টাইপস অফ ক্যারেক্টারিস্টিক্স, ওয়ান ইজ নেগেটিভ ফিডব্যাক অ্যান্ড দি আদার ইজ পজিটিভ ফিডব্যাক। প্রথমে আসি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে। আমরা ডেফিনেশনটা একটু পরে দেখি, আমরা কিছু উদাহরণ দেখে আসি। এই যে আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল সিস্টেমের কথাই ধরি, যদি আমাদের ব্লাড প্রেশার কোনো কারণে বেড়ে যায় তাহলে কি হবে? আমাদের আর্টারিয়াল ওয়ালগুলো স্ট্রেসড হবে, যেগুলো আমাদের আর্চ অফ এওর্টা অ্যান্ড ক্যারোটিড বডিতে থাকা বেরো রিসেপ্টরগুলোকে স্টিমুলেট করবে। সেই ইম্পালসটা যাবে মেডুলাতে। মেডুলা তখন ভেসোমোটর সেন্টারকে ইনহিবিট করবে, যার কারণে 2টা কাজ হবে, ডাইলেটেশন অফ ব্লাড ভেসেল অ্যান্ড পাম্পিং অ্যাক্টিভিটি অফ দি হার্ট কমে যাবে, যার কারণে ব্লাড প্রেশারটা রিডিউস হবে এবং নর্মাল হয়ে যাবে। আবার যদি আমরা ব্লাড প্রেশার কমে গেলে কি হয় সেটা খেয়াল করি, তাহলে দেখতে পাবো যখন ব্লাড প্রেশার কমে যায়, স্ট্রেচিং অফ আর্টারিয়াল ওয়াল কমে যায়, বেরোরিসেপ্টরের স্টিমুলেশনটা কমে যায়, তখন লস অফ ইনহিবিশন অফ ভেসোমোটর সেন্টার হয়, যার কারণে একটা স্টিমুলেশন যায়, যেই স্টিমুলেশনের কারণে কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেলস অ্যান্ড পাম্পিং অ্যাক্টিভিটি অফ দি হার্ট বেড়ে যায়। যার কারণে আমাদের ব্লাড প্রেশার আবার বেড়ে যায় এবং নর্মাল হয়ে যায়। তাহলে এই যে একটা হাই ব্লাড প্রেশারকে আমরা লো করলাম বা নর্মালে ফেরত আনলাম, আবার একটা লো ব্লাড প্রেশারকে আমরা যখন একটু বাড়িয়ে নর্মালে আনলাম, তখন আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ইনিশিয়েটিং স্টিমুলাস এর বিপরীত বা একটা নেগেটিভ কাজ করছি। এটাই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। যদি আমরা আরেকটা উদাহরণ দেখি তাহলে পাবো, আমরা যদি কার্বন ডাইঅক্সাইড রেগুলেশন দেখি তাহলে দেখতে পাবো যে বডিতে যদি অথবা ইসিএফে যদি বডি ইসিএফ অথবা সেলের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যায়, তখন কি করবে? আমরা খুব র্যাপিডলি এবং ডিপলি শ্বাস নিতে থাকব, যেটাকে আমরা বলি হাইপার ভেন্টিলেশন। তাহলে বেশি বেশি বা র্যাপিডলি এবং ডিপলি ব্রেথ নেওয়ার কারণে আমাদের বডি থেকে কার্বন ডাইঅক্সাইড এলিমিনেটেড হতে থাকবে। তাহলে এই এক্সট্রা কার্বন ডাইঅক্সাইডটা আমাদের বডি থেকে বের হয়ে গিয়ে বডিতে কার্বন ডাইঅক্সাইড কন্টেন্টটা নর্মাল হয়ে যাবে। আবার যদি বডিতে কার্বন ডাইঅক্সাইড কম থাকে তাহলে আমরা খুব স্লোলি ব্রিথ নিতে থাকব, যাকে বলা হয় হাইপোভেন্টিলেশন, যার কারণে কার্বন ডাইঅক্সাইড আবার বেড়ে গিয়ে নর্মাল হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম কন্ডিশন অথবা ইনিশিয়েটিং স্টিমুলাসের একটা পুরোই অপোজিট ঘটনা ঘটছে পরবর্তীতে গিয়ে। সেমভাবে এখানেও অপোজিট ঘটনাটা ঘটছে নেগেটিভ ফিডব্যাক হওয়ার কারণে। তাহলে নেগেটিভ ফিডব্যাক বলতে আমরা বুঝি কোনো কিছু আমাদের বডিতে কমে গেলে তার পরিমাণটা বাড়িয়ে সেটাকে নর্মাল কন্ডিশনে রাখা, অথবা কোনো একটা কিছু আমাদের বডিতে বেড়ে গেলে সেটাকে কমিয়ে নর্মাল কন্ডিশনে নিয়ে আসা, এবং রেজাল্টটা সবসময়ই ইনিশিয়েটিং স্টিমুলাসের অপোজিট হতে হবে। এখন যদি আমরা ডেফিনেশনের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, if some factors become excessive or deficient, a control system initiates negative feedback, which consists of a series of changes that return the factor to a certain mean value, thus maintaining homeostasis.
আলটিমেটলি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের লক্ষ্য থাকে আমাদের হোমিওস্টেসিস মেনটেন করা। আমরা যদি আরও কিছু নেগেটিভ ফিডব্যাক কন্ট্রোলের উদাহরণ দেখে আসি তাহলে দেখতে পাবো রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স, রেগুলেশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, টেম্পারেচার রেগুলেশন, রেগুলেশন অফ হরমোনাল ব্যালেন্স অ্যান্ড রেগুলেশন অফ প্লাজমা ক্যালসিয়াম আয়ন। এখন যদি আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের দিকে দেখি, পজিটিভ ফিডব্যাক মেকানিজমের ডেফিনিশন হচ্ছে positive feedback control is the characteristics of control where initiating stimulus causes more of the same. এটাকে ভিসিয়াস সাইকেল বলা হয়। কেন ভিসিয়াস সাইকেল বলা হয় এটা যদি আমরা দেখি তাহলে আমরা পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা বুঝে যাব। তো আমরা প্রথমে দেখি এটাকে কেন ভিসিয়াস সাইকেল বলা হচ্ছে। ভিসিয়াস সাইকেল বলা হয় কারণ পজিটিভ ফিডব্যাক ক্যান লিড আস টু ডেথ। কীভাবে ডেথ হতে পারে? ধরে নিই এই মানুষটা একটা গাড়ির সামনে হুট করে এসে পড়ে গেছে, তার মানে হঠাৎ করেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। অ্যাক্সিডেন্টে তার প্রচুর ব্লিডিং হচ্ছে। ধরে নিই তার বডি থেকে 2 লিটারের মতো ব্লাড বের হয়ে গেছে। তখন কি হবে? তার কার্ডিয়াক পাম্প কমে যাবে, তার ব্লাড প্রেশার কমে যাবে, তার ব্লাড ফ্লো হার্ট মাসেলে যাওয়া কমে যাবে, তার হার্ট উইক হয়ে যাবে এবং হার্ট উইক হওয়ার কারণে ফার্দার ডিক্রিজ ইন কার্ডিয়াক পাম্প হবে, আরও বেশি ব্লাড প্রেশার কমে যাবে, আরও কম ব্লাড ফ্লো হবে হার্টে, যার কারণে হার্ট আরও বেশি দুর্বল হয়ে যাবে এবং এই সাইকেলটা রিপিট হতে হতে একসময় মানুষটা মারা যাবে। কিন্তু ধরে নিই এখানে যদি নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হতো, ধরে নিই এখানে 1 লিটার ব্লাড লস হয়েছে, তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম এখানে কি করতে পারতো? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের ভেসোমোটর সেন্টারগুলোকে স্টিমুলেট করতো, যার কারণে আর্টারিয়াল ওয়ালগুলো কনস্ট্রিক্ট করত, বডি আমাদের কিডনি প্লাস আমাদের রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমের মাধ্যমে বডি ফ্লুইড ভলিউমটা বাড়ানোর চেষ্টা করত, যার কারণে ব্লাড প্রেশার কিছুটা নর্মাল হওয়ার চেষ্টা করত বা কিছুটা নর্মাল হতো। সেই ক্ষেত্রে মানুষটার ব্লাড ফ্লো হার্টে মোটামুটি নর্মাল থাকতো, তার হার্ট ততটা উইক হতো না এবং মানুষটা আলটিমেটলি বেঁচে যেত। তো যেখানে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হওয়ার কারণে একটা মানুষ বেঁচে যেতে পারত, সেইখানে পজিটিভ ফিডব্যাক মেকানিজম হওয়ার কারণে একটা মানুষ মৃত্যুর দিকে চলে গেল। এই কারণে পজিটিভ ফিডব্যাক মেকানিজমকেই ভিসিয়াস সাইকেল বলা হয়, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমকে কিন্তু বলা হয় না। এখন আসি, পজিটিভ ফিডব্যাক মেকানিজম কি আমাদের জন্য সবসময়ই ক্ষতিকর? সে কি আমাদের কোনো উপকারই করে না? না না, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের জন্য খুবই উপকারী। কোন কোন ক্ষেত্রে? ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে, চাইল্ড বার্থের ক্ষেত্রে, জেনারেশন অফ নার্ভ ইম্পালসের ক্ষেত্রে, এছাড়াও লুটিনাইজিং হরমোন সার্জের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের জন্য ভালো। এখন কথা হচ্ছে যে ব্লাড ক্লটিংয়ের ক্ষেত্রে এটা কেন উপকারী, কেন ইউজফুল? কারণ আমরা জানি যে আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে মোট 12টা। তো একটা ফ্যাক্টর যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, ওই ফ্যাক্টরটা কি করে? অন্য আরেকটা ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, সেই ফ্যাক্টরটা তখন অন্য আরও ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেটেড করে। এভাবে যখন একটা ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হলো তখন অন্য ফ্যাক্টরগুলোও অ্যাক্টিভেটেড হয়ে যায় পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে, যার কারণে আলটিমেটলি আমাদের ব্লাড ক্লট ফর্মেশন হয় এবং আমাদের রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় বা ব্লিডিং বন্ধ হয়ে যায়। চাইল্ড বার্থের ক্ষেত্রে এটা কীভাবে হেল্প করে? হয় একটা বাচ্চার হেড সার্ভিক্সের
মধ্যে পুশ করে, তখন এই সিগন্যালটা সার্ভিক্স থেকে যায় ব্রেনে, তখন ব্রেন আবার ইউটেরাসে সিগন্যাল পাঠায় যেন ইউটেরাস আরও বেশি কন্ট্রাক্ট করে, যার কারণে বেবির হেডটা আরও বেশি সার্ভিক্সে পুশ করে এবং ওই সিগন্যালটা আবার যায় ব্রেনে, আবার ওখান থেকে ইউটেরাসে আসে, যার কারণে অনেক পাওয়ারফুল বা অনেক র্যাপিড একটা কন্ট্রাকশন ইউটেরাসে হতে থাকে, যেটা পার্চুরেশন বা চাইল্ড বার্থে হেল্প করে। তাহলে জেনারেশন অফ নার্ভ ইম্পালসের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কীরকম? নার্ভ ইম্পালসের ক্ষেত্রে আমরা জানি যে যখন একটা নার্ভ ফাইবার স্টিমুলেটেড হয় তখন সোডিয়াম চ্যানেল খুলে যায়। তো একটা সোডিয়াম চ্যানেল যখন ওপেন হয় তখন সোডিয়াম ইনফ্লাক্স হতে থাকে নার্ভ ফাইবারের মধ্যে, তখন আর এই স্টিমুলাসের কারণে অন্য আরও অনেকগুলো সোডিয়াম চ্যানেল ওপেন হয় এবং ওই স্টিমুলাসের কারণে আরও বেশি পরিমাণে সোডিয়াম চ্যানেল ওপেন হয়, যার কারণে অনেক বেশি সোডিয়ামের ইনফ্লাক্স হতে পারে এবং একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়, যার কারণে পরবর্তীতে এই নার্ভ ইম্পালসটা ক্যারি হয়ে নিউরন থেকে নিউরনে অথবা নিউরন থেকে একটা মাসেল ফাইবারে যায়। এইসব ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক মেকানিজম আমাদের জন্য উপকারী। এখন আসি অ্যাডাপ্টিং কন্ট্রোলে। এটা রিটেনে অনেক সময় আসতে পারে। হোয়াট ইজ অ্যাডাপ্টিং কন্ট্রোল? কন্ট্রোল অফ র্যাপিড মুভমেন্ট অফ দি বডি ইজ কল্ড অ্যাডাপ্টিং কন্ট্রোল। তাহলে অ্যাডাপ্টিং কন্ট্রোলের ব্যাপারটা কেমন? আমরা যদি একটা র্যাপিড মুভমেন্টের কথা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে আমাদের হাত ফ্লেকশন করলাম, এটা একটা র্যাপিড মুভমেন্ট। তবে এই হাত ফ্লেকশনের ব্যাপারটা আমি চিন্তা করলাম আর বা ইচ্ছা করলাম আর আমার হাত ফ্লেকশন হয়ে গেল, এরকম না। আমাদের ব্রেনে কিছু সার্কিট থাকে লাইক বেসাল গ্যাংলিয়া, সেরেবেলাম, তারা কি করে একটা ইন্টিগ্রেটেড একটা ফাংশনের মাধ্যমে এই কাজগুলো করে থাকে, যাকে বলা হয় অ্যাডাপটিভ কন্ট্রোল। এখন আসি হোয়াট ইজ গেইন? Degree of effectiveness with which a control system maintains constant condition is determined by gain of negative feedback. আচ্ছা, আমরা যদি গেইন বুঝতে চাই তাহলে আমরা একটা উদাহরণের দিকে খেয়াল করি। আমরা জানি যে আমাদের নর্মাল ব্লাড প্রেশার হচ্ছে, নর্মাল সিস্টোলিক প্রেশার হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি। ধরে নেই একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে আমাদের একটু আগের যেই মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছিল তার 2 লিটার ব্লিডিং হয়েছে, তাহলে কি তার ব্লাড প্রেশার আর এরকম থাকবে? থাকবে না। তার ব্লাড প্রেশার ধরে নেই হয়ে গেল 40 মিলিমিটার অফ মার্কারি। যদি ধরে নেই যে তার ক্ষেত্রে 1 লিটার ব্লাড লস হয়েছে, তাহলে তার ব্লাড প্রেশার ধরে নেই 60 মিলিমিটার অফ মার্কারি। এখন তো তার মধ্যে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম হবে, তাহলে তার ব্লাড প্রেশার বেড়ে হবে ধরে নেই 100 মিলিমিটার অফ মার্কারি। কিন্তু এই পার্সনটার অ্যাকচুয়াল ব্লাড প্রেশার কিন্তু ছিল 120 মিলিমিটার অফ মার্কারি। এই পেশেন্টের অ্যাকচুয়াল ব্লাড প্রেশার ছিল 120 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু নেগেটিভ ফিডব্যাক মেকানিজম করতে পারলো 100 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখানে কতটুকু নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমেও কতটুকু কারেকশন পসিবল হলো না? দ্যাট ইজ 20 মিলিমিটার অফ মার্কারি। এই 20 মিলিমিটার অফ মার্কারিকে আমরা ইরর ধরতে পারি। এবং এই 60 থেকে যে 100 মিলিমিটার মার্কারি হলো, একে আমরা বলতে পারি কারেকশন। তাহলে আমাদের গেইন হচ্ছে কারেকশন বাই ইরর।
এখানে আমাদের কারেকশন যেহেতু 40 অ্যান্ড ইরর ইজ 20, তাহলে আমাদের গেইন হচ্ছে 2। এভাবে আমরা গেইন অফ নেগেটিভ ফিডব্যাক বের করতে পারি। এই ক্ষেত্রে যদি আমাদের কারেকশন হয় মাইনাস, -50 মিলিমিটার অফ মার্কারি এবং আমাদের ইরর হয় +25 মিলিমিটার অফ মার্কারি, তাহলে গেইন হবে -2। এইখানে মাইনাস কেন আসলো? মাইনাস হয়েছে নেগেটিভ ফিডব্যাকের জন্য। যেহেতু এটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, তাই এই ক্ষেত্রে রেজাল্টের সময় আমরা একটি মাইনাস যোগ করেছি। আমাদের আজকের আইটেমের পড়া এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই আইটেম সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।